আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের যে ক্লাস টেস্ট 18 নম্বর লেকচার, যেখানে ছিল আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অ্যাসিড বেস ইমব্যালেন্স এবং যারা মেডিসিন বাদে যারা ফ্যাকাল্টি আছেন তাদের জন্য ক্লিনিক্যাল কিছু ছিল। টোটাল আমাদের 30টা কোশ্চেন ছিল। এর মধ্যে 18টা কোশ্চেন ছিল আমাদের মাল্টিপল চয়েস বেসড কোশ্চেন, ট্রু ফলস, এবং 12টা ছিল আমাদের সিঙ্গেল বেস কোশ্চেন। সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমরা একটু একটু বোঝার চেষ্টা করব যে কোশ্চেনগুলো কোন অ্যাঙ্গেল থেকে এসছে, কোথা থেকে এসছে, এবং সেগুলোকে আমরা কীভাবে অ্যানালাইজ করতে পারি। শুরু করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট সোডিয়াম ইমব্যালেন্স ইজ অর আর ট্রু। সোজা কথা, আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে সোডিয়ামে চলে গেছি। অপশনগুলো কী কী ছিল? হাইপোনাট্রিমিয়া ক্যান লিড টু সেরেব্রাল ইডিমা, hypernatremia commonly presents with symptoms of muscle weakness and fatigue. Acute hyponatremia can be corrected rapidly without causing complications. The normal sodium level ranges from 135 to 145. Diuretics can cause both hypernatremia and hyponatremia. যদি আমরা একটা একটা করে আসি, দেখেন কি বলেছিলাম। প্রথমটার কথা হচ্ছে সেরেব্রাল ইডিমা। আমরা কি জানি? হাইপোনাট্রিমিয়া মানে হচ্ছে যে সেলের বাহিরে সোডিয়াম কনসেন্ট্রেশন কমে গেছে, মানে অসমোলারিটি কমে গেছে। আর অসমোটিক প্রিন্সিপাল থেকে আমরা জানি যেখানে অসমোলারিটি কম, ওয়াটার ইউজুয়ালি সেখান থেকে যে জায়গায় অসমোলারিটি নর্মাল বা তুলনামূলক বেশি সেদিকে যাবে। তো সেই হিসেবে যেহেতু সেলের বাহিরে হাইপোন্যাট্রিমিয়ার কারণে অসমোলারিটি কম, ওয়াটার গিয়ে একটা সেরেব্রাল ইডিমা করবে। দিস ইজ ট্রু। Hypernatremia commonly presents with symptoms of muscle weakness and fatigue. This is the feature of hyponatremia. We know that acute hyponatremia can be corrected rapidly without causing complications. This is not true. কথাটা হচ্ছে যে আমাদের যে কোনো ধরনেরই হাইপোনাট্রিমিয়া হোক না কেন, যদি আমাদের সেটা খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে থাকে, তাহলে সেটা আমাদেরকে স্লোলি কারেক্ট করতে হবে। নর্মাল সেরাম সোডিয়াম লেভেল আমরা জানি 135 to 145, এটা ট্রু। অ্যান্ড ডায়োটিক্স ক্যান কজ বোথ হাইপারনেট্রিমিয়া এবং হাইপোনাট্রিমিয়া। যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে আমরা জানি ইউজুয়ালি থায়াজাইড ডায়োটিক্স এবং লুপ ডায়োটিক্সগুলো বা অন্যান্য ডায়োটিক্সগুলো ইউজুয়ালি হচ্ছে আমাদের হাইপোনাট্রিমিয়া করে, এবং যখন আমাদের লুপ ডায়োটিক্স ওয়াটার রেস্ট্রিকশনে থাকবে বা লুপ ডায়োটিক্স অসমোটিক ডায়োটিক্স হবে, তখন কিন্তু আমাদের সেটা হাইপারনাট্রিমিয়া করে থাকে। সো দ্যাট ইজ অলসো ট্রু। সেকেন্ড হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু রিগার্ডিং পটাশিয়াম ইমব্যালেন্স। আচ্ছা, হাইপারক্যালিমিয়া ক্যান লিড টু লাইফ থ্রেটনিং অ্যারিথমিয়া। দিস ইজ ট্রু। হাইপো এবং হাইপারক্যালিমিয়া দুইটাই করতে পারে। হাইপোক্যালিমিয়া মে কজ মাসল ক্র্যাম্পস অ্যান্ড উইকনেস। দিস ইজ অলসো ট্রু। Normal serum potassium level ranges from 3.5 to 5. True. Hyperkalemia is commonly associated with diarrhea and dehydration. This is false. আমরা ইউজুয়ালি জানি যে কিডনি রিলেটেড কোনো প্রবলেম যদি হয়ে থাকে তাহলে ইউজুয়ালি হাইপারক্যালিমিয়া হয়ে থাকে, এবং জিআই রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, সেটা ভমিটিং হোক, ডায়রিয়া হোক, সেই ক্ষেত্রে ইউজুয়ালি হাইপোক্যালিমিয়া হয়ে থাকে। অ্যান্ড বোথ হাইপারক্যালিমিয়া অ্যান্ড হাইপোক্যালিমিয়া ক্যান রেজাল্ট ইন ইসিজি চেঞ্জেস। উই নো দ্যাট ভেরি গুড দ্যাট যখন আমাদের হাইপারক্যালিমিয়া হয় তখন দেখা যায় যে আমাদের একটা টল পিক টি ওয়েভ থাকে, এবং যখন হাইপোক্যালিমিয়া হয় তখন দেখা যায় যে আমাদের একটা এসটি ডিপ্রেশন এবং ইউএফ চলে আসে। সো দিস ইজ অলসো ট্রু। হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্ট অ্যাবাউট ক্যালসিয়াম ইমব্যালেন্স। ক্যালসিয়াম ইমব্যালেন্সে যদি চলে যাই তাহলে দেখুন এখানে আমাদের হাইপোক্যালিমিয়ার যে ফিচারগুলো দেওয়া ছিল সেটার মধ্যে ছিল টিটেনি, প্যাপিলোইডিমা, muscle spasm, prolongation of QT wave, that is ventricular tachycardia. So hypocalcemia can cause tetany and seizure. This is true. Hypercalcemia is often associated with hyperparathyroidism. এটাও ট্রু, কারণ আমরা জানি causes of hypercalcemia with increased parathyroid হরমোনের একটা কজ হচ্ছে hyperparathyroidism. The normal serum calcium level is 8.5 to 10.5. এটাও ট্রু। Hypocalcemia is typically asymptomatic and can go unnoticed. Usually hypocalcemia কখনোই আননোটিস যায় না। কিভাবে মনে রাখবেন? ইউজুয়ালি রেসপিরেটরি অ্যালকালোসিসে
যে পেশেন্টরা টিটেনি নিয়ে আসে বা অ্যাজিটেশন নিয়ে আসে, যেগুলোকে আমরা কনভার্সন রিয়াকশন বলে থাকি, সেটা ইউজুয়ালি হাইপোক্যালসিমিয়ার কারণে হয়ে থাকে। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ক্যান কজ টু হাইপোক্যালসিমিয়া, এটাও আমরা জানি। পরের যে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু রিগার্ডিং দ্য কজেস অফ হাইপোনেট্রিমিয়া। আবার আমরা হাইপোনেট্রিমিয়াতে ফেরত এসেছি। Diuretics is used as a common cause of hyponatremia. We all know that. Hyperglycemia can falsely lower the measured sodium level. কিভাবে করতে পারে? এটাও ট্রু। আমরা জানি অসমোলারিটি যখন আমরা করি, সেটার সাথে সোডিয়াম, গ্লুকোজ এবং ইউরিয়া এটা নিয়ে আমরা কাজ করি। যখন আমাদের হাইপারগ্লাইসেমিয়া হয়ে থাকে তখন দেখা যায় অসমোটিক্যালি আমাদের এই ব্যালেন্সটা থাকে না, সেই ক্ষেত্রে ফলসলি লোয়ার্ড মেজার সোডিয়াম লেভেল দেখাতে পারে। সিয়াড ক্যান কজ হাইপোনেট্রিমিয়া, উই অল নো দ্যাট। ইউভলিমিক হাইপোনেট্রিমিয়া করে থাকে সিয়াড, ট্রু। সিভিয়ার ডিহাইড্রেশন ইজ এ কমন কজ অফ হাইপোনেট্রিমিয়া। দেখেন নর্মালি যখন আমাদের ডিহাইড্রেশন হয় তখন তো আমাদের দেখা যায় ব্লাডের ভলিউম কমে যাচ্ছে। দেখা গেল যে এটা বডি ওয়াটার ধরে নিচ্ছি নর্মাল, এটা এখান থেকে ডিহাইড্রেশন হয়ে কমে গেল, সেখানে কিন্তু ইউজুয়ালি সোডিয়াম কোনো কমছে না। সো তুলনামূলক যতটুকু ওয়াটার কমে ততটুকু সোডিয়াম ঠিক দেখা যায় কমে না। ফলাফল কি? সোডিয়ামের তুলনামূলক কনসেন্ট্রেশন বেশি, হাইপারনেট্রিমিয়া হয়। সো সিভিয়ার ডিহাইড্রেশন ইজ এ কমন কজ অফ hypernatremia. Hyponatremia can result from kidney failure. Of course, আমরা কি জেনে এসেছি যে যখন আমাদের ফ্রি ওয়াটার ইনটেক হবে তখন আমাদের দেখা যায় যে হাইপার ভলিউমিক হাইপোনেট্রিমিয়া হয়ে থাকে। অন্যদিকে যখন আমরা ওয়াটারটাকে রেস্ট্রিক্ট করে দিব সিকেডিতে তখন দেখা যাবে হাইপারনেট্রিমিয়া হতে পারে। সো হাইপো এবং হাইপারনেট্রিমিয়া দুইটাই ক্রনিক কিডনি ডিজিজে হতে পারে। এই ছকটা থেকে দেখেছি এই যে সিয়াড আছে ইউভলিমিকে, হাইপার ভলিউমিকের মধ্যে ডিউরিং ফ্রি ওয়াটার ইনটেকে ক্রনিক কিডনি ডিজিজ আছে। Which of the following statements about hyperkalemia are true? Hyperkalemia can result from excessive potassium intake. Of course, dietary intake. Diuretics like spironolactone may increase potassium level. আমরা জানি যে spironolactone হচ্ছে একটা পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স, মানে হচ্ছে এটা ডায়োটিক্স হিসেবে কাজ করবে ঠিক আছে, কিন্তু পটাশিয়ামকে বের হতে দিবে না। সো এটাও ট্রু। Hypokalemia is most commonly caused by kidney disease. Usually chronic kidney disease hyperkalemia হয়ে থাকে, not hypokalemia. So this is false. The normal serum potassium level ranges from 2.5 to 3.5. আমরা জানি এটা 3.5 থেকে 5. So false. Serum potassium level about 6 milliequivalent per liter can be life threatening. We all know that serum potassium level যখন 6.5 এর উপরে যায় তখন আমরা এটাকে সিভিয়ার হাইপারক্যালেমিয়া বলি, এবং সাথে সাথে যদি আমাদের কিছু মেজার না নেওয়া হয়, ক্যালসিয়াম গ্লুকোরেট না দেওয়া হয়, যদি তাকে ইনসুলিন বা ফ্লুরোসেমাইড বা রেজোনিয়াম বা যদি তাকে ডায়ালাইসিস না দেওয়া হয়, তার এমনকি মৃত্যু হতে পারে। সো দিস ইজ অলসো ট্রু। Which of the following are true about hypocalcemia? আবার হাইপোক্যালসিমিয়াতে চলে এসেছি। Vostick sign is a clinical sign of hypocalcemia. True. Severe hypocalcemia can cause cardiac arrhythmias. Of course true. কারণ আমরা জানি হাইপোক্যালসিমিয়াতে দুইটা জিনিস চেঞ্জ হয়, একটা হলো এসটি আর একটা হচ্ছে কিউটি, দুইটারই প্রোলঙ্গেশন হবে। প্রোলঙ্গেশন হয়ে কিন্তু তার অ্যারিথমিয়া হতে পারে। হাইপোক্যালসিমিয়া ইজ ইউজুয়ালি কজড বাই ভিটামিন ডি টক্সিসিটি। ভিটামিন ডির সাথে হাইপোক্যালসিমিয়ার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, মানে ভিটামিন ডি যদি বাড়ে তাহলে হাইপার ক্যালসিমিয়া হবে, নট হাইপোক্যালসিমিয়া, মানে এটা ফলস। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি ক্যান এক্সাজারবেট হাইপোক্যালসিমিয়া, দিস ইজ ট্রু। অ্যান্ড লো অ্যালবুমিন লেভেলস ক্যান লিড টু ফলসলি লো সেরাম ক্যালসিয়াম মেজারমেন্ট। দেখেন ওই যে আপনাদেরকে বলেছিলাম যে যখন অ্যালবুমিন থাকবে, অ্যালবুমিনের সাথে অ্যালবুমিন নিজে একটা নেগেটিভ, এটার সাথে পজিটিভ থাকে, কি থাকে? ক্যালসিয়াম থাকে, হাইড্রোজেন থাকে। দেখা যাবে যখন
হাইপোঅ্যালবুমিনেমিয়া হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই যে অ্যালবুমিনের সাথে এইগুলো সেগুলো কিন্তু সংখ্যাই কমে যায়, কিন্তু তাতে আমাদের যে আয়োনাইজড ক্যালসিয়াম, সেরাম ক্যালসিয়াম, সেই জিনিসটা কিন্তু কমে না। টোটাল ক্যালসিয়াম কমতে থাকে, আয়োনাইজড ক্যালসিয়াম সমান সমান থাকে। সো লো সেরাম ক্যালসিয়াম মেজারমেন্ট দিবে সেটা না, আয়নিক যে ক্যালসিয়াম যেটা সেটা থাকবেই, কিন্তু টোটাল ক্যালসিয়াম কমে যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং আর ফিচার অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস? দেখেন, রেসপিরেটরি অ্যাসিডোসিসের যদি আমরা কথা বলে থাকি, তাহলে আমরা প্রথমত বলেছিলাম এটা হচ্ছে শ্বাস না নিতে পারার অসুখ। ফলাফল কি? আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়ে পিএইচ কমে একটা অ্যাসিডোসিস তৈরি হয়, যেটা কম্পেনসেট হয় আমাদের বাইকার্বনেট ব্লাডে বেড়ে গিয়ে। তো এটা প্রাইমারি ডিফেক্ট, এটা কম্পেনসেটরি। এ ডিক্রিজ ইন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা ফলস, কারণ ইনক্রিজ হবে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, হাইপোভেন্টিলেশন লিডিং টু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, দ্যাট ইজ ট্রু, কারণ শ্বাস না নিতে পারার অসুখ। কম্পেনসেটরি ইনক্রিজ ইন বাইকার্বনেট বাই দ্য কিডনিস, এটাও ট্রু, আমরা দেখলাম। কমন কজেস ইনক্লুড অ্যাজমা অ্যান্ড নিউমোনিয়া, আমরা জানি যে অ্যাজমা, নিউমোনিয়া এগুলোতে আমরা যতই শ্বাস নেওয়ার চেষ্টা করি না কেন আমাদের অক্সিজেন ট্রান্সপোর্ট ঠিক মতো হয় না। সো এটা ট্রু। দ্য পিএইচ ইজ এলিভেটেড ডিউ টু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয় ঠিক আছে, কিন্তু পিএইচ হবে ডিক্রিজড। সো দিস ইজ ফলস। Which of the following statements about anion gap in metabolic acidosis are true? দেখেন, দুইটা কথা এখানে বলা হয়েছে। প্রথমত হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিসের কথা বলা হয়েছে, দ্বিতীয়ত এটার সাথে অ্যানায়ন গ্যাপের সম্পর্কটাও দেখতে হবে। সো হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস ইজ টিপিক্যালি কজড বাই কন্ডিশনস লাইক ডায়াবেটিক কিটোয়াসিডোসিস অ্যান্ড রেনাল ফেলিওর। আপনাদের যদি মনে থেকে থাকে, ক্লাসে বারবার করে বলেছি, যখন আনমেজার্ড অ্যানায়ন বাড়ে তখন অ্যানায়ন গ্যাপ বাড়ে। অ্যানায়ন গ্যাপ বাড়লে সেটার নাম দিয়েছি হচ্ছে আমরা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর যখন ক্লোরাইড বাড়বে তখন এটাকে দিয়েছি হচ্ছে আমরা অ্যানায়ন গ্যাপ থাকে নর্মাল, অ্যানায়ন গ্যাপ থাকবে নর্মাল, এবং সেটা হলো নর্মাল অ্যানায়ন গ্যাপ, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। সো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে আমাদের কি বাড়ে? কিটোন বাড়ে। সো কিটোন বাড়লে উইথ হাইপারগ্লাইসিমিয়া এটা হবে হাই অ্যানায়ন গ্যাপ, মানে ট্রু। নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস ক্যান বি কজড বাই ডায়রিয়া অর রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। দেখেন, এই যে বাইকার্বনেটটা কমছে, যেটা আমাদের ডায়রিয়াতে হয়, সেটা অ্যাকচুয়ালি কম্পেনসেটেড হয় ক্লোরাইড দিয়ে। সেটা আমরা স্যালাইন দিয়ে দিই বা যেভাবে দিয়ে দিই, ক্লোরাইড দিয়ে হয়, অন্যান্য কোনো আনমেজার্ড অ্যানায়ন দিয়ে হয় না। সো এটা নর্মাল অ্যানায়ন গ্যাপ। দ্য নর্মাল অ্যানায়ন গ্যাপ ইজ বিটুইন 8 and 12। আমরা 8 and 16 বলি নর্মালি 10 ধরে রাখে, বাট 8 and 12 ইজ অলসো ট্রু। দ্য অ্যানায়ন গ্যাপ হেল্পস আইডেন্টিফাই দ্য আন্ডারলাইং কজ অফ মেটাবলিক অ্যাসিডোসিস। অফকোর্স, যখন আমাদের অ্যানায়ন গ্যাপ বেশি হবে বুঝতে হবে যে এটা আমাদের কোনো মেটাবলিক সমস্যা। যখন আমাদের অ্যানায়ন গ্যাপ নর্মাল হবে তার মানে হচ্ছে হয় আমার কোনো ক্লোরাইড জাতীয় কোনো কিছু আমি ইনফিউশন বা ইনজেকশন করেছি, অথবা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়েছে, অথবা আমাদের কোনো ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা হয়েছে বা কিডনি সমস্যা হয়েছে। তো সেটার সাথে অবশ্যই আমরা ধরে নিতে পারি হাই অ্যানায়ন গ্যাপ ইন্ডিকেটস দেয়ার ইজ অ্যান অ্যাকুমুলেশন অফ আনমেজার্ড অ্যানায়ন। একটু আগেই বললাম আনমেজার্ড অ্যানায়নের কারণে হয়েছে, তার মানে এই কোশ্চেনের সবগুলো অপশন হচ্ছে ট্রু। দেখেন, এখানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে কিটোন বডি আসে, ওই দিক দিয়ে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডায়রিয়ার মধ্যে হচ্ছে আমাদের নর্মাল অ্যানায়ন গ্যাপ হয়। সবগুলো কিন্তু আপনাদের পড়ার মধ্য থেকে আছে। হুইচ অফ দ্য ফলোইংস আর কজেস অফ রেসপিরেটরি অ্যালকালোসিস? দেখেন, রেসপিরেটরি অ্যালকালোসিস মানে হচ্ছে, আপনাদেরকে বারবার বলেছি, রেসপিরেটরি অ্যালকালোসিস মানে হচ্ছে যে
আমাদের বেশি শ্বাস নেওয়ার অসুখ। মানে হচ্ছে আমরা শ্বাসটা যে নিব সেটা বেশি বেশি নেওয়া হচ্ছে, কিন্তু সেই বেশি বেশি শ্বাস নেওয়ার কারণে আমাদের বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যাচ্ছে। বের হয়ে গিয়ে যখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যায়, তখন একটা আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যখন কমে যাচ্ছে, তখন পিএইচটা বেড়ে গিয়ে একটা অ্যালকালোসিস তৈরি করে, যেটা কম্পেনসেট হয় বাইকার্বনেট কমে গিয়ে বা বাইকার্বনেট শরীর থেকে বের করে দিয়ে। সো যখন আমি বলছি রেসপিরেটরি অ্যালকালোসিস, বেশি বেশি শ্বাস নেওয়ার অসুখ, অ্যাংজাইটি অ্যান্ড প্যানিক অ্যাটাক, মানুষ জোরে জোরে শ্বাস নেয়, ট্রু। হাইপোক্সিয়া, এটাও ট্রু, কারণ হাইপোক্সিয়া মানে হচ্ছে আমাদের সেলুলার লেভেলে অক্সিজেন কম, তখন কিন্তু মানুষ বেশি বেশি করে শ্বাস নেয়। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, দিস ইজ ফলস, কারণ এখানে যতই শ্বাস নেওয়ার চেষ্টা করা হোক না কেন শ্বাস নিতে পারে না। স্যালিসাইলেট টক্সিসিটি, এটা ইনিশিয়ালি ট্রু, এবং অ্যাকিউট রেনাল ফেলিওর, এটা হচ্ছে ফলস, কারণ অ্যাকিউট রেনাল ফেলিওর আমাদের রেসপিরেটরির সাথে কোনো সম্পর্ক না, দিস ইজ এ মেটাবলিক কজ। সো অ্যান্সার ইজ ট্রু, ফলস, ট্রু, ট্রু, ফলস, ট্রু, ফলস। হুইচ অফ দ্য ফলোইং আর সাইন অর সিমটমস অফ মেটাবলিক অ্যাসিডোসিস? দেখেন, আবার চলে আসছি মেটাবলিক অ্যাসিডোসিস, যেটার সাইন সিমটমে আমরা চলে আসবো। মেটাবলিক অ্যাসিডোসিসের সাইন সিমটম, যখন আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস হবে সেটা রেসপিরেটরি সিস্টেম দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করবে। এখন মেটাবলিক অ্যাসিডোসিস মানে হচ্ছে পিএইচটা কম। কি কারণে কম? বাইকার্বনেট কমে গেছে। এটাকে ঠিক করব কিভাবে? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমায় দিব। ঠিক আছে, ট্যাকিপনিয়া এবং র্যাপিড ব্রিদিং করে আমরা কিন্তু বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে পারি। সো দিস ইজ ট্রু। হাইপারক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া মেটাবলিক অ্যাসিডোসিসের ফিচার, কারণ আমরা জানি যখন আমাদের বডিতে হাইড্রোজেন আয়ন বেড়ে যায় সেটা সেলের ভিতরে ঢুকে দিতে চায়, সেলের ভিতরে ঢুকে সেটাকে কম্পেনসেট করতে চায়। ফলাফল হচ্ছে একটা হাইড্রোজেন যদি সেলের ভিতরে ঢুকে তাহলে একটা পটাশিয়ামকে বাহিরে বের হয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে আমাদের হাইপারক্যালিমিয়া হয়ে যায়। কনফিউশন অ্যান্ড অল্টারনেট মেন্টাল স্ট্যাটাস, দিস ইজ ট্রু। ভমিটিংয়ে নর্মালি মেটাবলিক অ্যাসিডোসিস হয় না, ভমিটিংয়ে হবে মেটাবলিক অ্যালকালোসিস। এবং হাইপোভেন্টিলেশন, দেখেন বলেছি মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেনসেট হবে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গিয়ে। এটা হতে গেলে হাইপোভেন্টিলেশন না, বরং হাইপার ভেন্টিলেশন প্রয়োজন হয়। সো ই ইজ ফলস। Which of the following statements about respiratory acidosis are true? রেসপিরেটরি অ্যাসিডোসিস কি কি পাবো দেখেন, আবারও যদি এইখানেই চলে আসি, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস মানে পিএইচ কম, সেটার প্রাইমারি ডিফেক্ট হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। এখন পিএইচটাকে যদি আমাদের বাড়াতে হয়, কম্পেনসেট করার জন্য আমাদের বাইকার্বনেটও বাড়াতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল ইকুয়েশনটা। রেসপিরেটরি অ্যাসিডোসিস ইজ কজড বাই হাইপোভেন্টিলেশন অ্যান্ড রিটেনশন অফ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, দ্যাট ইজ ট্রু। কমন কজেস ইনক্লুড ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া, ট্রু। দেখেন এখানে আছে সিওপিডি অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া। The compensatory mechanism for respiratory acidosis involve the kidneys increasing bicarbonate retention. Bodyতে bicarbonate বাড়াবে. This is also true. pH is elevated in respiratory acidosis. Normally acidosis মানে pH কমে যাবে. So pH is decreased. Respiratory acidosis typically causes hyperventilation as a compensatory response. False, false, false. কারণ respiratory acidosis নিজে একটা respiratory ইভেন্ট, এটা ঠিক হবে রেনাল দিয়ে, নট বাই রেসপিরেটরি। সো দিস ইজ ফলস। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং মেটাবলিক অ্যাসিডোসিস? দেখেন আবারও যদি মেটাবলিক অ্যাসিডোসিসে চলে আসি, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের কি কি কথা বলতে চাচ্ছি। আমার মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে পিএইচ কমছে কারণ বাইকার্বনেট কমে গেছে, এটা প্রাইমারি। যদি আমার
পিএইচটাকে নর্মালের দিকে আনতে হয়, তাহলে আমার পিএইচকে একটু পিএইচকে একটু বাড়াতে হবে। সেটার জন্য কম্পেনসেটরি মেকানিজমে আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডকে কমাতে হবে। এটা হলো কম্পেনসেটরি। সো দেখি মিলিয়ে, ক্যারেক্টারাইজ বাই লো পিএইচ অ্যান্ড লো বাইকার্বনেট, ট্রু। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ইজ এ কমন কজ অফ মেটাবলিক অ্যাসিডোসিস, দিস ইজ ট্রু। একটু আগে আমরা দেখে এসেছি দিস ইজ এ হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস ক্যান কজ কম্পেনসেটরি হাইপারভেন্টিলেশন। আমরা কি বলেছি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমতে হবে, মানে আমাদের বেশি বেশি শ্বাস নিতে হবে। সো দিস ইজ ট্রু। অ্যানায়ন গ্যাপ ইজ টিপিক্যালি নর্মাল ইন মেটাবলিক অ্যাসিডোসিস কজ বাই ডায়রিয়া, ট্রু। Normal anion gap metabolic acidosis, and metabolic acidosis leads to decreased in partial pressure of carbon dioxide. This is decreased partial pressure of carbon dioxide. যখন আমি মেটাবলিক অ্যাসিডোসিসের কথা বলছি তখন আমার এই অপশনটা ট্রু হবে, কারণ মেটাবলিক অ্যাসিডোসিস যখন কম্পেনসেটরি মেকানিজমের কথা চিন্তা করব তখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমতে হবে। সো এটা আপনারা একটু ঠিক করে নেবেন, এটা ট্রু হবে। আচ্ছা, পরের কোশ্চেনটায় চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট নেফ্রোটিক সিনড্রোম আর ট্রু? দেখেন, নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আপনাদের 4টা কথা বলেছিলাম। প্রথম কথা হচ্ছে আমাদের একটা প্রোটিন ইউরিয়া হবে। এখান থেকে অ্যালবুমিন কমে যাবে। অ্যালবুমিন যদি কমে যায় তাহলে আমাদের হবে ইডিমা এবং লিপিড বেড়ে যাবে। So, nephrotic syndrome is characterized by significant proteinuria, true. Edema is hallmark symptom to hypoalbuminemia, true. Hyperlipidemia is a common feature of nephrotic syndrome, this is also true. Nephrotic syndrome is primarily caused by glomerulonephritis, that is false. সেটা হলো nephritic presentation, and nephrotic syndrome can lead to an increased risk of thromboembolism. যখন আমাদের লিপিড বেড়ে যাবে তখন আমাদের increased thromboembolism-এর সমস্যা হতে পারে। সো দ্যাট ইজ অলসো ট্রু। আমরা এই ছকটা থেকে এটা দেখেছিলাম, আপনারা মনে করে নিতে পারেন। হুইচ অফ দ্য ফলোইং আর কমন কজেস অফ নেফ্রাইটিক সিনড্রোম? দেখেন, আপনাদের একটা ছক পড়িয়েছিলাম যেখানে এরকম ছিল হেমাচুরিয়া, এরকম ছিল প্রোটিন ইউরিয়া, ঠিক আছে, এরকম ছিল। এটার যে স্পেকট্রামটা ছিল সেখানে হেমাচুরিয়া এবং মাইল্ড প্রোটিন ইউরিয়া থাকে, সেটা ছিল নেফ্রোটিক ফিচার। এখানে কি কি ছিল? এখানে ছিল আমাদের পোস্টস্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, আইজিএ নেফ্রোপ্যাথি, এসএলই, মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এগুলো যদি খেয়াল করে দেখি, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস পুরা স্পেকট্রাম জুড়ে ছিল, ট্রু। পোস্টস্ট্রেপ্টোককাল মোটামুটি এটা একটা হলমার্ক অফ নেফ্রাইটিক ফিচার, ট্রু। গুড পাস্টার সিনড্রোম, যেটার নাম হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস, সেটাও ট্রু। মিনিমাল চেঞ্জ ডিজিজ, এটা হচ্ছে আমাদের নেফ্রোটিক ফিচার। নেফ্রোটিকে ইয়াং চিলড্রেনদের এটা হয়ে থাকে। আর আইজিএ নেফ্রোপ্যাথি আপনারা এটাও দেখেছিলেন যে স্পেকট্রামের উপরে ছিল, এটা নেফ্রাইটো নেফ্রোটিক প্রেজেন্টেশন। সো এটাও ট্রু। অ্যান্সার হবে ট্রু, 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 ফলস, ট্রু। এই যে এখানে আমাদের সবগুলো কজগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। হুইচ অফ দ্য ফলোইং আর টিপিক্যাল ফাইন্ডিংস অফ পলিইউরিয়া? দেখেন, পলিইউরিয়া মানে হচ্ছে ইনক্রিজ আউটপুট হবে 3 লিটারের বেশি, ট্রু। ডায়াবেটিস মেলাইটাস ক্যান কজ পলিইউরিয়া ডিউ টু হাইপারভলিউমিক ডায়ারিসিস। দেখেন, খুব সুন্দর, এই অপশনটা দেখলে খুশি হয়ে যেতে হয় যে ডায়াবেটিস মেলাইটাসে তো পলিইউরিয়া হয়, বাট লেসটা একটু দেখেন, বলা হয়েছে হাইপারভলিউমিক। এখানে ডায়াবেটিস মেলাইটাসে যে পলিইউরিয়াটা হয় সেটা অসমোটিক ডায়ারিসিসের কারণে হয়, ডিউ টু হাইপারগ্লাইসেমিয়া। সো দিস ইজ ফলস। Polyuria is always associated with high specific gravity in urine. This is false, কারণ পলিউরিয়া মানে হচ্ছে আমার ওয়াটার অনেক বেশি সলিউট, যদি বেশিও হয় তাহলে খুব খুব বেশি না, অল্প। সো স্পেসিফিক গ্র্যাভিটি ডিপেন্ড করে
যে আমার কতটুকু ওয়াটারের মধ্যে কতটুকু সলিউট আছে। যদি আমার সলিউটের পরিমাণ খুব কম থাকে, অবভিয়াসলি হাই স্পেসিফিক গ্র্যাভিটি হবে না। ফলস। পলিউরিয়া ক্যান রেজাল্ট ফ্রম ইউজ অফ ডায়োটিক্স। ট্রু। সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস ক্যান কজ পলিউরিয়া ডিউ টু অ্যান অ্যান্টি ডায়োটিক হরমোন ডেফিসিয়েন্সি। দেখেন, যদি ডায়াবেটিস ইনসিপিটাসের কথা বলে থাকি তাহলে এটা দুই ধরনের, একটা হলো সেন্ট্রাল, আরেকটা হচ্ছে নেফ্রোজেনিক। সেন্ট্রালের মানে হচ্ছে এডিএস তৈরি হবে না, নেফ্রোজেনিক মানে তৈরি হবে কিন্তু কাজ করবে না। সো এই ক্ষেত্রে এই অপশনটা কিন্তু আমাদের ট্রু। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর অ্যাবাউট হেমাচুরিয়া আর ট্রু? Hematuria can be classified as microscopic or gross. True. Glomerular hematuria is usually associated with dysmorphic red blood cell and cast. এটা আপনাদেরকে বারবার বলেছি, এটা ট্রু, বিকজ আমরা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি দিয়ে দেখি যে গ্লোমেরুলাস দিয়ে যখন আরবিসি গুলো চলে আসে তখন সেগুলো ভেঙে ভেঙে ডিসমরফিক হয়ে আসে। সো দিস ইজ ট্রু। নন গ্লোমেরুলার হেমাচুরিয়া অফেন প্রেজেন্স উইথ নর্মাল অ্যাপিয়ারিং রেড ব্লাড সেলস ইন ইউরিন। যখন এটা গ্লোমেরুলাস দিয়ে পার না হবে তখন তাদের আকার আকৃতি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, নর্মালি হয় না। ইউজুয়ালি সেটা গ্লোমেরুলাসের পরে যে কোনোখান থেকে চলে আসে। সো নর্মাল অ্যাপিয়ারিং রেড ব্লাড সেল আমরা পাই। হেমাচুরিয়া ইজ অলওয়েজ এ সাইন অফ আন্ডারলাইং ইনফেকশন, দ্যাট ইজ ফলস। যে কোনো ধরনের ইনফেকশন ছাড়া ইনফ্লামেশন, ট্রমা, টিউমার যে কোনোখান থেকে আমাদের হেমাচুরিয়া হতে পারে। অ্যান্ড হেমাচুরিয়া ক্যান বি কজড বাই কিডনি স্টোনস অর ট্রমা। খুবই কমন কোশ্চেন যে আমরা স্টোন, ট্রমা থেকে হেমাচুরিয়া পেয়ে থাকি। হুইচ অফ দ্য ফলোইং ড্রাগস আর কমনলি অ্যাসোসিয়েটেড উইথ AIN অথবা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস? আপনাদের এই কোশ্চেনটা বারবার দেওয়ার চেষ্টা করি এই কারণেই, কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেই ড্রাগসগুলো বারবার ইউজ করি সেগুলোই দেখা যায় AIN করে ফেলে। যেমন পেনিসিলিন, সেফালোস্পুরিন, ট্রু। NSAID, ট্রু। প্রোটন পাম্প ইনহিবিটর, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, এগুলোও AIN করতে পারে। ইউজুয়ালি ACE ইনহিবিটর এবং ডায়োটিক্স এরা AIN করে না। তবে খেয়াল রাখতে হবে, সরি, এখানে হচ্ছে নাম্বারটা যেটা সেটা হচ্ছে ট্রু হবে, কারণ আমরা যে থায়াজাইড যেটা দিই সেটাতে কিন্তু আমাদের থায়াজাইডের কিন্তু আমাদের AIN করতে পারে। এই যে দেখুন এখানে ডায়োটিক্স এবং ফ্রুসেমাইড এবং থায়াজাইডে কিন্তু আমাদের AIN করতে পারে। সেই সাথে সেফালোস্পোরিন, সিপ্রোফ্লক্সাসিন, এরিথ্রোমাইসিন, পেনিসিলিন, রিফাম্পিসিন এগুলাতেও হয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট লো কমপ্লিমেন্ট রেনাল ডিজিজ আর ট্রু? আপনাদের এটা খুব সুন্দর একটা ছক ছিল 5টা ডিজিজের, সেখান থেকেই খুঁজে খুঁজে এটা নেওয়া হয়েছে। খেয়াল করে দেখেন, লুপাস নেফ্রাইটিস, যেটার কথা হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসিস থেকে যে কিডনির ফিচার, কমনলি অ্যাসোসিয়েটেড উইথ লো কমপ্লিমেন্ট লেভেলস। ট্রু। C3 and C4 are often decreased like lupus nephritis and membranoproliferative glomerulonephritis. True. Low complement levels are typically seen in nephrotic syndrome. Normally nephritic feature গুলোতে আমাদের low complement পাওয়া যায়। Complement activation plays a central role in the pathogenesis of glomerulonephritis in this condition. এটাও true. Low complement levels are diagnostic for acute tubular necrosis. Normally acute tubular necrosis এর সাথে আমাদের low complement এর সম্পর্ক নেই। সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসিস ছিল, মেমব্রেনোপ্রলিফারেটিভ ছিল, ক্রায়োগ্লোবিনেমিয়া ছিল, এগুলো দেখে পোস্ট ইনফেকশাস ছিল, সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন ছিল, স্পেশালি এন্ডোকার্ডাইটিস, এগুলোতে নর্মালি আমাদের লো কমপ্লিমেন্ট লেভেল পাওয়া যায়। এই মোটামুটি আমাদের 18টা MCQ শেষ হয়ে গেল। এখন আমরা SBA নিয়ে আলোচনা করব। আপনাদের আজকে যে SBA গুলো করা হবে, এবার আপনাদের লাস্ট যে নন রেসিডেন্সি এক্সাম এসছে, সেই নন রেসিডেন্সি এক্সামে অনেক বড় বড় স্টেম সহকারে, অনেক বড় বড় আকারে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে দেওয়া হয়েছে। তাই চেষ্টা করা হয়েছে আপনাদেরকেও ক্লিনিক্যাল সিনারিওগুলো দেওয়ার জন্য। আপনারা আশা করি এগুলো ধরতে পেরেছেন। এখন আমরা একটু আলোচনা করি। প্রথম কোশ্চেনটাই চলে আসছে হাইপোনাট্রিমিয়া নিয়ে। সিচুয়েশনটা কি? 55 বছরের একজন মানুষ, উনি কনফিউশন, নজিয়া, ফ্যাটিক নিয়ে আসছেন।
তার হার্ট ডিজিজ আছে এবং লং টার্ম স্মোকিং আছে। ল্যাবস রিভিল এ সোডিয়াম লেভেল অফ সিভিয়ার হাইপোনাট্রিমিয়া, sodium osmolarity 260, urine osmolarity 550. Which of the following is most likely cause of this hyponatremia? দেখেন হাইপোনাট্রিমিয়ার যদি আমরা কজ বলি সেখানে যেই মডারেট টু সিভিয়ার যেগুলো আছে সেগুলোর মধ্যে এখানে আমাদের ক্লুটা কোথায়? ক্লুটা 3 জায়গায়। এক নম্বর হচ্ছে উনি স্মোকিং করতেন, হার্ট ডিজিজ ছিল। 2 নম্বর হচ্ছে তার ইউরিন অসমোলারিটি বেশি আর ব্লাডের অসমোলারিটি কম। এই জিনিসটাই ইন্ডিকেট করে দেয় যে তার সিআর আছে, কারণ তার লং টার্ম স্মোকিংয়ের কারণে একটা স্মল সেল ক্যান্সার অফ দ্য লাংস হয়ে তার সিআর হয়ে গেছে। সো দ্য অ্যান্সার উইল বি সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন বা সিআর। হার্ট ফেলিওর, ডায়াবেটিক্স ইউজ, হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি পলিডিপসিয়া সবগুলাই হাইপোনাট্রিমিয়ার কজ, বাট সিমটমের সাথে শুধুমাত্র সিআরটাই মেলে। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। A 70-year-old man with chronic kidney disease presents with weakness and palpitation. ECG shows tall peak T wave and a widened QRS complex. Serum potassium is 6.8, যেটা হচ্ছে আমাদের সিভিয়ার হাইপারক্যালিমিয়া। হোয়াট ইজ দ্য লাইফ সেভিং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট? অপশন হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট, সোডিয়াম বাইকার্বনেট, ইনসুলিন গ্লুকোজ, সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট অ্যান্ড লুপ ডায়োটিক্স। প্রত্যেকটা জিনিসই এখানে লাইফ সেভিং। প্রত্যেকটা জিনিসই আপনাকে মেটাবলিক অ্যাসিডোসিস ঠিক করার জন্য, তার হাইপারক্যালিমিয়া কমানোর জন্য প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। বাট যখন ফার্স্ট লাইন বলেছে তখন আমাদের ফার্স্ট জিনিস হচ্ছে কার্ডিয়াক মেমব্রেনটাকে স্টেবিলাইজ করা, কারণ হাইপারক্যালিমিয়ার পেশেন্ট অ্যারিথমিয়া হয়ে অ্যারেস্ট হয়ে সেখানেই মারা যাবে। সো ফার্স্টটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। রুল অফ 10 বলেছিলাম আপনাদের, 10% ক্যালসিয়াম গ্লুকোনেট 10 ml ওভার 10 মিনিটস, এটা আমাদেরকে দিতে হবে। সো দ্য অ্যান্সার ইজ ক্যালসিয়াম গ্লুকোনেট। A 30-year-old man presents with muscle cramps, tingling around her mouth and positive Vostick sign. Vostick sign যেহেতু চলে গেছে আমরা অলরেডি চলে আসছি। She underwent thyroid surgery 2 weeks ago. Labs reveal a serum calcium level of 7, যেটা নর্মালের থেকে কম, low parathyroid hormone. This is what is the most likely causes of hypocalcemia. দেখেন সব দিক যদি বিবেচনা করি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হাইপোক্যালসিমিয়ার কজ, হাইপোপ্যারাথাইরয়েডিজম হাইপোক্যালসিমিয়ার কজ, অ্যাকিউট কিডনি ইনজুরি কজ, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম সবগুলাই কিন্তু হাইপোক্যালসিমিয়ার কজ। এবং আমরা এখানে ফিচারও পাচ্ছি হাইপোক্যালসিমিয়া। ক্লু একটাই, কয়েকদিন আগে তার থাইরয়েড সার্জারি হয়েছে এবং তার প্যারাথাইরয়েড হরমোন লো। থাইরয়েড সার্জারি যদি তার হয়ে থাকে তার মানে থাইরয়েডের সাথে কোনো না কোনোভাবে তার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাও চলে গেছে। অ্যান্সার হবে হাইপোপ্যারাথাইরয়েডিজম। 65-year-old woman presents with fatigue, abdominal pain and frequent urination. She has history of breast cancer. Labs reveal a serum calcium of 13.5, যেটা বেশি, low parathyroid hormone, which is the most likely causes of hypercalcemia. দেখেন যদি আমি এখানে একটা অপশন দিয়েছে প্যারাথাইরয়েড হরমোনটা লো, আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এখানে এমন কোনো কিছু আছে কিনা যেটার মধ্যে আমার প্যারাথাইরয়েড হাই থাকে, সেটা শুরুতেই বাদ। যেমন টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, গ্রানুলোমেটাস ডিজিজ, এগুলো বাদ। ভিটামিন ডি ইনটক্সিকেশন, ম্যালিগনেন্সি ইনডিউসড হাইপারক্যালসিমিয়া এবং সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে কম প্যারাথাইরয়েড হরমোন থাকে। আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে হচ্ছে এই জায়গায়, যেহেতু তার ব্রেস্ট ক্যান্সার ছিল, ম্যালিগনেন্সি ইনডিউসড হাইপারক্যালসিমিয়া ইজ দ্য কজ। এখানে ভিটামিন ডি এর কথা বলেন, সব কিছুই লো প্যারাথাইরয়েডে হয়, কিন্তু তার সাথে মিলে শুধুমাত্র ম্যালিগনেন্সি ইনডিউসড হাইপারক্যালসিমিয়া হয়ে এই তার সিচুয়েশনটা হয়েছে। এরপর আমরা চলে আসবো একটু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের দিকে। A 30-year-old man presents with dehydration, disorientation, vomiting and abdominal pain. ল্যাবস কি রিভিল করলো? ল্যাবস রিভিল করলো তার পিএইচ হচ্ছে 7.15, তার মানে পিএইচটা তার কম, সো এটা একটা অ্যাসিডোসিস।
বাইকার্বনেট হচ্ছে 12, যেটা 24-এর থেকে কম, তার মানে এটা একটা মেটাবলিক অ্যাসিডোসিস। এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড সেটাও কম, কম্পেনসেটরি মেকানিজমে। কারণ তো এটা মোটামুটি বুঝে গেলাম আমরা একটা মেটাবলিক অ্যাসিডোসিসের ফিচার। অ্যানায়ন গ্যাপ হচ্ছে 20, যেটার নর্মাল হলো আমরা ধরতেছি ধরেন 10 থেকে 12। সো অ্যানায়ন গ্যাপটা হাই, আমরা একটা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস পেলাম। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস মেটাবলিক অ্যাসিডোসিস? যদি আপনি সিমটমের সাথে এখানকার সব কিছুই করে মিলান, এটার মধ্যে ডায়রিয়া, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এই দুইটা আগেই বাদ চলে যায়, কারণ এটা হাই অ্যানায়ন গ্যাপ না। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, অ্যাকিউট কিডনি ইনজুরি এবং হাইপোভলিমিক শক এগুলাতে হাই অ্যানায়ন গ্যাপ হয়। তার ফিচারের সাথে যদি আমরা মিলাই, তাহলে শুধুমাত্র ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসটাই এটার সাথে মিলে, বাকিগুলো মিলে না। সো দ্য অ্যান্সার ইজ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। Which of the following common cause of hyperchloremic metabolic acidosis? আমরা জানি হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিসের অন্য নাম হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আমরা নর্মাল অ্যানায়ন গ্যাপগুলো খুঁজি। ল্যাকটিক অ্যাসিডোসিস এটা একটা হাই অ্যানায়ন গ্যাপ, মিথানল পয়জনিং হাই অ্যানায়ন গ্যাপ, স্যালিসাইলেট ওভারডোজ হাই অ্যানায়ন গ্যাপ, ক্রনিক রেনাল ফেলিওর হাই অ্যানায়ন গ্যাপ, থাকে শুধুমাত্র ডায়রিয়া। সো কমন কজ অফ hyperchloremic metabolic acidosis is diarrhea. A 60-year-old man presents with fatigue and muscle cramps. He has been taking furosemide for chronic heart failure. Labs reveal pH 7.48, তার মানে pH বেশি। pH বেশি মানে এটা একটা অ্যালকালোসিস। বাইকার্বনেট 34, এখানে বাইকার্বনেটও বেশি, তাহলে ধরে নিতে হবে যে এটা একটা মেটাবলিক অ্যালকালোসিস এবং কম্পেনসেটরি মেকানিজমে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও বেশি। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ ইস মেটাবলিক অ্যালকালোসিস? দেখেন, ফ্যাটিক এবং মাসেল ক্র্যাম্প নিয়ে তার ক্রনিক হার্ট ফেলিওর, সেই কারণে সে ফ্রুসেমাইড পাচ্ছে। সো অবভিয়াসলি আমাদের করার কথা যে ফ্যাটিক মাসেল ক্র্যাম্প নিয়ে আসছে, তার ভমিটিং হচ্ছে কিনা আমরা দেখবো, হাইপার অ্যালডোস্টেরিজম দেখবো, কুশিং সিনড্রোম, হাইপোক্যালিমিয়া, সবগুলো ফিচার কিন্তু আমাদের মেটাবলিক অ্যালকালোসিসের দিকে নেয়। কিন্তু এটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে যে সে ফুরোসেমাইড পাচ্ছে ক্রনিক হার্ট ফেলিওরের কারণে। সো ডায়ুরেটিক ইউজের কারণে তার এই মেটাবলিক অ্যালকালোসিস সেটা হয়েছে। অ্যান্সার হবে ডায়ুরেটিক ইউজ। A 25-year-old woman presents with lightheadedness, paresthesia, tachypnea and panic attack. দেখেন প্যানিক অ্যাটাক কিন্তু একটা আছে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস রিভিলস পিএইচ বেশি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম, বাইকার্বনেট মোটামুটি কম্পেনসেশনে নিয়ে এসছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হার অ্যালকালোসিস? যেহেতু লাইটহেডেডনেস, প্যারেস্থেসিয়া পাওয়া গেছে, তার মানে তার হাইপোক্যালসিমিয়া আছে এবং সে একটা প্যানিক অ্যাটাক হয়েছে, হাইপার ভেন্টিলেশন আছে। সো অ্যান্সারটা হবে হাইপার ভেন্টিলেশন। হাই অ্যালটিটিউড এক্সপোজার, পালমোনারি এম্বোলিজম, অ্যাসপিরিন টক্সিসিটি, ক্রনিক লিভার ডিজিজ এগুলো কেন না? কারণ এখানে তার হাই অ্যালটিটিউডে কোনো কথা বলা হয়নি। পালমোনারি এম্বোলিজম এর কাছাকাছি থাকতে পারে, কিন্তু প্যানিক অ্যাটাকের কথাটা বলে তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং অ্যাসপিরিন টক্সিসিটির সাথে তার কোনো হিস্ট্রি নাই। সো দ্য অ্যান্সার ইজ হাইপার ভেন্টিলেশন। হুইচ অফ দ্য ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক ডিজিজ? মানে এইটা শুধুমাত্র দেওয়া হয়েছে আপনাদের একটু মনে শান্তি দেওয়ার জন্য, কারণ আমরা জানি ক্রনিক কিডনি ডিজিজে হাইপার ক্যালেমিয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো দিস ইজ এ ভেরি ইজি কোয়েশ্চেন ফর ইউ, আপনারা সবাই পেরেছেন আশা করি। এ পেশেন্টস উইথ হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া অ্যান্ড হাইপারটেনশন, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? দেখেন আপনাদেরকে হো মেরি ক্রিসমাস পড়িয়েছিলাম, যেটা নেফ্রাইটিক সিনড্রোমের ফিচার, সেখানে হেমাচুরিয়া, অলিগুরিয়া, প্রোটিনিউরিয়া, হাইপারটেনশন সব ছিল। সো আমাদের খুঁজতে হবে যে নেফ্রাইটিক এখন কী কী আছে। অ্যাকিউট ইন্ডাস্ট্রিয়াল নেফ্রাইটিস, আইজিএ নেফ্রোপ্যাথি, টিউবুলার নেক্রোসিস, নেফ্রোটিক সিনড্রোম, রেনাল আর্টারি স্টেনোসিস,
সবগুলোর মধ্যে শুধুমাত্র আইজিএ নেফ্রোপ্যাথিটাই আমরা নেফ্রাইটিক ফিচারের মধ্যে পুরোপুরি ফেলতে পারি। সো দ্য অ্যান্সার উইল বি আইজিএ নেফ্রোপ্যাথি। হোয়াট ইজ দ্য হলমার্ক ফাইন্ডিং ইন নেফ্রোটিক সিনড্রোম? হলমার্ক ফাইন্ডিং নেফ্রোটিক সিনড্রোমের একমাত্র হচ্ছে যে আমরা জানি প্রথমত আমাদের প্রোটিনিউরিয়া হয়, সো ইডিমা হবে, হাইপোঅ্যালবুমিনিয়া হবে, সব কিছুই আছে, কিন্তু যদি প্রোটিনিউরিয়া না হয় তাহলে এই ক্যাসকেটটাই শুরু হয় না। সো এখানে হেমাচুরিয়া, হাইপার ক্যালসিমিয়া, হাইপোক্যালিমিয়া, ডিক্রিজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন সবগুলো বাদ দিয়ে ছাপিয়ে উঠে যাবে প্রোটিনিউরিয়া গ্রেটার দেন 3.5 গ্রাম এ ডে। বাকিগুলো যদি আমরা কথা বলি এগুলো কিন্তু মেইনলি হলো আমাদের নেফ্রাইটিকের ফিচার। সো অ্যান্সার ইজ প্রোটিনিউরিয়া গ্রেটার দেন 3.5 গ্রাম পার ডে। যদি এর পরের কোশ্চেনটায় চলে আসি, সরি, which of the following is the most common cause of chronic kidney disease? আপনাদের একটা খুব সুন্দর ছক ছিল, পলিসিস্টিক কিডনি ডিজিজ, হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, ডায়াবেটিস মেলাইটাস, গ্লোমেরুলার নেফ্রাইটিস, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, সবগুলোই কিন্তু আমাদের ক্রনিক কিডনি ডিজিজ করতে পারে, কিন্তু বৈশ্বিক বিবেচনায় সবচেয়ে বেশি করে ডায়াবেটিস মেলাইটাস এবং তারপরে করে হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি। সো দ্য অ্যান্সার উইল বি ডায়াবেটিস মেলাইটাস। এই ছিল আপনাদের 30টা কোশ্চেন, 18টা এমসিকিউ এবং 12টা সিঙ্গেল বেস নিয়ে আলোচনা। দুই একটার একটু অপশন নিয়ে আমি আপনাদের সাথে একটু কারেকশন করেছি, সেটা আপনারা দেখে নেবেন। বাট পরীক্ষার কোশ্চেন কিন্তু আপনাদের কঠিন হচ্ছে, কঠিন হবে, দিনকে দিন কঠিনতর হতে থাকবে। সো অ্যানালাইটিক্যাল কোশ্চেন পড়া বা অ্যানালাইসিস করে পড়া এবং সেটার প্র্যাকটিসটা করাটা খুব জরুরি। এই কোশ্চেনটাতে আপনাদের একটু চেষ্টা করা হয়েছে, একটু আপনাদের মাথাটা খাটানোর চেষ্টা করার জন্য। আশা করি পারা গেছে। আপনারা যদি এগুলো নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের যদি আপনাদের জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো ধরনের কনফিউশন রাখবেন না। ইনশাল্লাহ আপনাদের সব ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।